শান্তিপুর নামে একটা ছোট্ট গ্রাম, যেখানে দিনের আলোতে জীবন ছিল সরল আর শান্ত। কিন্তু রাত নামলেই সেখানে এক ধরনের গা ছমছম পরিবেশ তৈরি হতো। গ্রামের পাশেই ছিল একটা পুরনো জঙ্গল, যেটা সবাই এড়িয়ে চলত, কারণ শোনা যেত সেখান দিয়ে রাতের বেলায় যারা যেত তারা আর ফিরে আসতো না। এই জায়গাটি নিয়ে মানুষের মুখে মুখে অনেক গল্প ছিল, কিন্তু সবচেয়ে বিখ্যাত গল্পটি ছিল রিকশাওয়ালা ভূতের। রমেশ ছিল গ্রামের একজন সাধাসিধে রিকশাওয়ালা। তার দিন কেটে যেত মানুষজনকে এদিক ওদিক পৌঁছে দিয়ে। রমেশ সাহসী ছিল, কিন্তু তারও একটা সীমা ছিল। সে কখনো রাতের বেলায় জঙ্গলের রাস্তা ধরে যেত না। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী রমেশকে ডেকে বলল, তোমাকে শহরে একটা জিনিস পৌঁছে দিতে হবে, এখনই যেতে হবে। রমেশ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ব্যবসায়ী অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে রমেশ রাজি হয়ে যায়। রাত তখন 10টা। রমেশ তার রিকশা নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। চারপাশে অন্ধকার ছিল এত গভীর যে সামনের পথ দেখতে তার লণ্ঠনও যথেষ্ট ছিল না। ঝিঁঝি পোকার আওয়াজ আর হালকা হাওয়ার শব্দ ছাড়া চারপাশে ছিল একেবারে নীরবতা। ঠিক তখনই রাস্তার ধারে এক মাঝবয়সী লোক হাত তুলে রিকশা থামালো। লোকটা বলল, আমাকে শহরের শেষ প্রান্তে পৌঁছে দেবে? খুব তাড়া আছে। রমেশ খানিকক্ষণ দ্বিধায় ছিল, কিন্তু লোকটাকে সাধারণ মনে হওয়ায় সে রাজি হয়ে তাকে রিকশায় উঠতে বলল। রিকশা চালাতে চালাতে রমেশ টের পেল যাত্রীর শরীর খুব ঠান্ডা। তার সঙ্গে কথা বলতে গেলে লোকটা কোনো উত্তর দিচ্ছিল না। রমেশ একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু ভেবে নিল হয়তো লোকটা খুব ক্লান্ত। কিছুক্ষণ পর রিকশা চালানো আরো ভারী লাগতে শুরু করল। রমেশ অবাক হয়ে ভাবল, লোকটা তো দেখতে পাতলা চিকন, তাহলে রিকশা এত ভারী লাগছে কেন? হঠাৎ করেই রিকশার চাকা ঘোরা থেমে গেল। রমেশ নেমে দেখে চাকার কোনো সমস্যা নেই, কিন্তু ঠিক তখনই তার পিছনে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। পিছনে ঘুরে তাকাতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। রিকশার পিছনে বসা লোকটা একেবারে স্থির। এবার তার মুখটা পরিষ্কার দেখা গেল। তোর রিকশা খুব ভালো, এবার এটা নিয়ে আমি চলে যাব, আর আর তোকে নিয়েও। রমেশ দৌড়ে পালাতে চাইল, কিন্তু বুঝতে পারল সে যেন কোথাও আটকে গেছে। চারপাশের রাস্তা ঘুরে ঘুরে তাকে আবার সেই রিকশার কাছে নিয়ে আসছে। রিকশার পিছনে বসা লোকটা এবার পুরোপুরি একটা ছায়ায় পরিণত হলো। তার চারপাশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল, আর সে একটা গা ছমছমে আওয়াজ করতে শুরু করলো। রমেশ ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা কুকুরের চিৎকার শোনা গেল। একবার নয়, বারবার। রমেশ বুঝল এটুকু সময় তার কাছে আছে কিছু করার। গ্রামের সবাই বলতো জঙ্গলের মাঝখানে একটা পুরনো মন্দির আছে, যেটা ভূতদের থেকে রক্ষা করে। রমেশ দৌড়ে সেই মন্দিরের দিকে ছুটল। পিছনে ছায়া মূর্তিটা তার দিকে ধীরে ধীরে এগোচ্ছিল। রমেশের পা কাঁপছিল,
কিন্তু তার ভেতরের বাঁচার ইচ্ছা তাকে দৌড়াতে বাধ্য করছিল। জঙ্গলের আঁধারে তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। পিছনে সেই ছায়ামূর্তির শীতল উপস্থিতি যেন আরো গা ছমছমে হয়ে উঠছিল। হাওয়ার মধ্যে হঠাৎ কুয়াশা ভেসে উঠল, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা ভিজে মাটির গন্ধ। পেছনে তাকাতেই রমেশ দেখল সেই ভূত এখন ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। তার চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর মুখে অদ্ভুত এক বিকৃত হাসি। ভূতের শরীরটা যেন ক্রমেই বড় হয়ে যাচ্ছে, তার পা মাটিতে নেই, হাওয়ার মধ্যে ভাসছে। রমেশ দৌড়াচ্ছিল, কিন্তু তার মনে হচ্ছিল রাস্তা যেন ক্রমশ লম্বা হয়ে যাচ্ছে। তুই তুই পালিয়ে যেতে পারবি না, তুই পালিয়ে যেতে পারবি না। ভূতের কণ্ঠস্বর চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল। সেই আওয়াজে গাছের শুকনো পাতা ঝরে পড়তে লাগলো, আর শীতল বাতাস যেন সাপের মতো রমেশকে পেঁচিয়ে ধরছিল। রমেশের চোখে ভেসে উঠল সেই মন্দিরের চূড়া। প্রাণপণে সে দৌড়তে লাগলো, পায়ের নিচের মাটি যেন ভারী হয়ে উঠছিল। পেছনে তাকিয়ে সে দেখল ভূতটা এখন তার চেয়ে মাত্র কয়েক হাত দূরে। তার শরীর থেকে কালো ধোঁয়ার স্রোত বের হয়ে চারপাশের গাছগুলোকেও কালো করে দিচ্ছিল। মন্দিরের সিঁড়িতে উঠতেই রমেশ পুড়ে গেল। হাঁটু ছিলে গেলেও সে উঠে দৌড়ালো। মন্দিরের দরজার সামনে পৌঁছে সে ঝাঁপিয়ে পড়ে ভিতরে ঢুকলো। পিছনে তাকিয়ে রমেশ দেখল সেই ছায়ামূর্তি মন্দিরের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। এবার তার উচ্চতা যেন দ্বিগুণ হয়ে গেছে। তার চোখের গর্ত থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছিল। সে হাত বাড়িয়ে দরজা ছুঁতে চাইল, কিন্তু দরজার উপর খোদিত দেবতার চিহ্নের সামনে তার হাত থেমে গেল। ভূত এবার বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকার পুরো মন্দির কেঁপে উঠল। ঘড়ির কাঁটার মতো মন্দিরের ঘণ্টা আপনা আপনি ঝনঝন করে বাজতে শুরু করলো। সেই শব্দে রমেশের শরীরের লোম দাঁড়িয়ে গেল। মন্দিরের মধ্যে থাকা বাতাসে একটা পবিত্র গন্ধ ছড়িয়ে পড়ল। ছায়ামূর্তিটা এবার মন্দিরের দরজার চারপাশে ঘুরতে লাগলো, যেন প্রবেশ করার পথ খুঁজছে। তার মুখ বিকৃত হয়ে উঠল, আর সে চিৎকার করতে লাগলো, এ মন্দির তোকে বাঁচাতে পারবে না। আমি আবার আসবো, আমি আবার আসবো। হঠাৎ করে মন্দিরের সামনে প্রবল বাতাস বইতে শুরু করলো। সেই বাতাসে মন্দিরের ঝাড়বাতি, প্রদীপ সবকিছু দপদপ করতে লাগলো। ভূতের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, যেন কেউ তাকে ভেতর থেকে টেনে নিয়ে যাচ্ছে। তার চিৎকার আরো তীব্র হলো, আর চারপাশের গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। শেষবারের মতো রমেশ দেখল সেই ছায়ামূর্তি ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। তার চিৎকার ধীরে ধীরে ক্ষীণ হয়ে নীরবতায় পরিণত হল। ঘণ্টার শব্দ থেমে গেল। মন্দিরের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। রমেশ মাটিতে পড়ে হাঁপাচ্ছিল। তার শরীর অবশ, চোখে জল। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মন্দিরের দরজার বাইরে তাকালো। তার রিকশা ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু রিকশার গায়ে কালো হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই রাতের পর রমেশ আর কখনো রাতে জঙ্গলের রাস্তা ধরে রিকশা চালায়নি। সে গ্রামে ফিরে এসে সবাইকে তার অভিজ্ঞতার কথা বলল। গ্রামের লোকেরা মন্দিরে ধূপ ধুনো দিয়ে প্রার্থনা করল যাতে ভূত কখনো ফিরে না আসে। কিন্তু রমেশের রিকশা সেই রাতের পর থেকে কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করল। মাঝে মাঝে রাতে রিকশার চাকার আওয়াজ শোনা যেত, যদিও সেটা বন্ধ রাখা থাকত। ভয়কে জয় করতে হলে
সাহস আর সতর্কতা দুটোই দরকার। তবে কখনো কখনো কিছু রহস্যকে দূর থেকে সম্মান জানানোই ভালো। গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।